হ্যাঁ, আচ্ছা আমরা মডিউল ওয়ানের শেষের দিকে আছি, একদম লাস্টের দিকে আছি, লাস্টের 10% আসছে। চিন্তা করেন, এটা আমি 10%-এ আছি মডিউল ওয়ানের, বাট আপনারা কিন্তু মডিউল ওয়ানের 20%-এ মানে লাস্ট 20%-এও আসতে পারেন না। আপনারা মডিউল ওয়ানের 40%, অ্যাট ম্যাক্স 40-30% আপনাদের জন্য ওকে আছে। তো আমরা পুরো প্রসেসে যে জিনিসগুলো দেখছিলাম, ডেটা টাইপ দেখছিলাম, ফাংশনস দেখছিলাম, তারপরে হচ্ছে এই যে ফল লুপ দেখছিলাম, ইফ এলস এবং অ্যারে। সো আমি বলছিলাম যে মোটামুটি দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলা লেখার নিয়ম, লেখার তরিকা, এই জিনিসগুলোর প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ ইজ অল দ্য সেম। এগুলো মোটামুটি থিওরিটিক্যাল 100% সেম, সিনট্যাকটিক্যাল 80% সেম এই জিনিসগুলা। এখন এর পরে আমরা যতগুলো ডাইভার্স করব, যতগুলো ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রাই আউট করব, দেখব যে এই জিনিসগুলো আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করা ফ্যাক্টর বেশি হবে। যেমন ডেটা স্ট্রাকচার্স বা অ্যালগোরিদমে তো কোনো আপনার সিনট্যাকটিক্যাল ব্যাপার নাই, বা ডেটা স্ট্রাকচার্স যখন আপনারা অ্যারে থেকে অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ এগুলো দেখবেন, ওইগুলো ডিক্লারেশন আলাদা। যেমন আমরা অ্যারে দেখলাম, অ্যারে ডিক্লারেশন আলাদা, ঠিক ওইখানেও ডিক্লারেশন আলাদা হবে, বাট থিওরিটিক্যাল অ্যাসপেক্টগুলো অলমোস্ট 100% সেম থাকবে। ঠিক আছে? তো আমি অ্যারে রিভিজিট করার সময় একটা ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম যে অ্যারেগুলা কেমনে চলে। এই যে প্রত্যেকটা অ্যারের একটা ঘর আমি কি দিয়ে ভিজিট করি, প্রত্যেকটা ঘর অ্যারের মানে ভিতরে গিয়ে গিয়ে আমি ভ্যালুগুলো তুলে আনি কেমনে, কি ইউজ করে সেটা তুলে আনি, সেটা হচ্ছে ইন্ডেক্স ইউজ করে তুলে আনি। অ্যারে নিয়ে কাজ করার সময় বলছিলাম একটা ইন্ডেক্স 0, একটা 1, একটা হচ্ছে 2 আর একটা 3, এরকম ইন্ডেক্সগুলো আমি ইউজ করে করে অ্যারেগুলো তুলে আনি। প্রত্যেকটা ইন্ডেক্সকে অ্যাক্সেস করে কেমনে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম করে 0 দেই, মানে এই জিনিসটা দিয়েই অ্যাক্সেস করা যায়। তো এই জিনিসটার ভ্যালু যদি আপনি চেঞ্জ করেন, যদি এটার ভ্যালু 0 থেকে 1 করেন, মানে 2 করেন, তাহলে আপনি কোথায় পয়েন্ট করবেন? এই জিনিসটা নিয়ে পয়েন্ট করতেছেন কোথায়? এইখানে পয়েন্ট করতেছেন। এটার ভ্যালু যদি ধরেন আপনার, এটার ভ্যালু যদি 40 হয়, এটার ইন্ডেক্স ভ্যালু এখানে না দিয়ে ধরেন এটার ইন্ডেক্স ভ্যালু আমি এখানে দিলাম, আর ভিতরে ভ্যালু আমি 40 দিলাম। সো এই যে সামথিং অফ এর নাম যদি এটা স্টুডেন্টস হয়, এ স্টুডেন্টস অফ 2 এর ভ্যালু কত হবে? এটা হবে 40। স্টুডেন্টস 2 এর ভ্যালু হবে 40। এই যে বারবার 0 থেকে স্টার্টিং ফ্রম 0 to 3 আমারে ভিজিট করতে হইতেছে, এইটা আমরা কি দিয়ে করতে পারি? রিপিটেড মানে ক্রোনোলজিক্যাল ভিজিটিং অথবা ক্রোনোলজিক্যাল ইনক্রিমেন্ট অফ ইন্ডেক্সেস। মানে সোজা ভাষায় বলতে গেলে যে ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত আমার নিতে হবে, এই নেয়ার অটোমেশনটা আমরা কি দিয়ে করতে পারি? 0 থেকে 3 পর্যন্ত নেয়ার অটোমেশনটা আমরা ফল লুপ দিয়ে করতে পারি। ঠিক আছে? ফল লুপ তো আমরা সবাই বুঝছি যে রিপিটেড কাজ করার জন্য ইউজ হয়, যেটার ভ্যালু বেশি থেকে কম অথবা কম থেকে বেশি আমরা নেভিগেট করতে পারি। তার মানে পুরো জিনিসটা আপনাদেরকে যদি আমি আরেকবার বুঝাই, দেখাই, এটা হচ্ছে যে গোমেজ ভাই বুঝতে পারবেন আমি কি বুঝাইতেছি আপনারে। এই যে আপনার গিয়ার সিস্টেমগুলো দেখবেন, মোটরসাইকেলের গিয়ার বা মানে আপনার যে কোনো গাড়ির ইঞ্জিন নিয়ে যাদের আইডিয়া আছে বা যে কোনো টাইপের গিয়ার নিয়ে যাদের আইডিয়া আছে, তারা দেখবেন যে গিয়ারগুলোর একটা মাথা ঘোরার সাথে সাথে বা একটা ঘর ঘোরার সাথে সাথে অনেকগুলা, কোনো কোনো ক্ষেত্রে অনেকগুলা বা কোনো কোনো ক্ষেত্রে একটা ডিপেন্ডেন্ট গিয়ার ঘুরে যায়। আপনারা কি এই ধরনের গিয়ার দেখছেন আগে কখনো? এই যেমন এটা হচ্ছে কমপ্লেক্স গিয়ার। দেখেন তো, এই যে উপরের গিয়ারটা এই যে ব্লু 1 নাম্বার গিয়ারটা যে ঘুরতেছে আর এই যে ইয়েলো গিয়ারটা ঘুরতেছে, এই দুটো ঘোরার রেশিও কি সেম আছে? এর ধরেন এর 5টা ঘোরার সাথে সাথে এর মাত্র 2টা বা এর মাত্র হচ্ছে যে একটা ঘুরবে, কিন্তু এর ডাবল স্পিডে ঘুরতেছে, সিম্পল স্পিডে ঘুরতেছে। দেখেন, একটু খেয়াল করে দেখেন, ছোটোগুলা কম ঘুরতেছে, উপরেরগুলা কিন্তু বেশি ঘুরতেছে। একটু খেয়াল করে দেখেন ভালো মতো। ফল লুপের ব্যাপারটা আপনারা সিমিলার এই গিয়ারের রেশিওর মতো চিন্তা করতে পারেন। দেখেন আরও একটু ভালো মতো দেখেন, সেম স্পিডে ঘুরতেছে।
এই দুইটা দেখছেন সেম স্পিড একটা ফ্যাক্টর, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটা ফ্যাক্টর। ফল লুপে আমরা দেখছিলাম না বাম থেকে ডানে আর ডান থেকে বামে আসে যে, দেখেন তো তিনটা গিয়ার কি একসাথে ঘুরতেছে, একই দিকে ঘুরতেছে? একই দিকে কিন্তু ঘুরতেছে না। না, ফার্স্ট সেকেন্ডটা হচ্ছে একই দিকে ঘুরছে, মাঝেরটা হচ্ছে অপোজিট দিকে ঘুরছে। কারেক্ট। এই গিয়ারটা দেখেন তো উপরেরটা, এই যে এইটা একবার ঘোরার সাথে সাথে, এই যে হলুদটা একবার ঘোরার সাথে সাথে সবুজটা কয়বার ঘুরতেছে একটু দেখেন তো। একবারই তো। এটা 1:, এটারে বলে রেশিও, বুঝছেন? ঘূর্ণন রেশিও, বা এটারে বলে হচ্ছে যে ঘূর্ণন রেশিও না বলে কি বলতে পারেন, মানে হলুদ ফল লুপে একবার ঘোরার জন্য স্টেটমেন্টটা ভিতরেরটা কি একবার এক্সিকিউট হইতেছে, জিনিসটা এরকম রেশিও। কিন্তু এইটা 1:1 না হয়ে কিন্তু আরও অনেক বেশি রেশিও হইতে পারে, মানে আরও অনেক কম বেশি হইতে পারে। আই মিন একটা গিয়ার একবার ঘোরার সাথে সাথে আউটার গিয়ারটা মাল্টিপল টাইমসও ঘুরতে পারে, এরকম কন্ডিশনও হইতে পারে। কারণ একটু দেখাচ্ছে দেখছেন, এটা রেশিও কত 2:1, মানে বাই আপনার হচ্ছে যে ড্রাইভার শ্যাফট আছে, এই হলুদটা মানে দুইবার ঘুরলে ভিতরেরটা কয়বার ঘুরে? একবার ঘুরে। এটা দেখেন তো একটু কমপ্লেক্স না? তার মানে একটার মানে ঘূর্ণনের সাথে সাথে অন্যটার ঘূর্ণন কিন্তু আপনার কি আছে, এটা সিঙ্কড অবস্থায় আছে। আমি বুঝাইতে চাইতেছি আপনাদের এমন একটা কনসেপ্ট আজকে। তো আমরা একটা ফল লুপ লিখলাম, এই ফল লুপ লেখার সাথে সাথে আমরা ফল লুপের যে বডি আছে, এই বডিতে যদি 30 লাইনের কোড থাকে, মানে ধরেন 3 লাইনের কোড আছে, ফল লুপটা যদি 3 বার ঘুরে, মোট 0 থেকে 2 পর্যন্ত কয়বার ঘুরবে? 3 বার ঘুরলো। হ্যাঁ, তাহলে 3 বার ঘুরলে 3 লাইনের কোড কি, মানে 3 বার গুণন 3 বার এক্সিকিউশন হবে না? ইন টোটাল 9 টাইমস এক্সিকিউশন হবে আর কি, মানে বডিটা 3 বার এক্সিকিউশনই হবে। ফল লুপের বডি কয়বার এক্সিকিউট হবে? 3 বার। পুরো বডির যদি কথা চিন্তা করি আমি, পুরো বডিটা কয়বার এক্সিকিউশন হবে? 3 বার এক্সিকিউট হবে। কারেক্ট। এখন আমি চাইতেছি যে এই যে ফর লুপের ফার্স্ট আইটারেশনে আমি আর একটা ফর লুপ চালাবো, যেটা একবার আইটারেশনের জন্য এখানে কি হইতে পারে, একবার ঘুরতে পারে, 2 বার ঘুরতে পারে, 3 বার ঘুরতে পারে, 4 বার ঘুরতে পারে, একদম রেশিও ডিফাইন করবো আমি। তো আউটার ফর লুপ একবার ঘোরার জন্য ইনার ফর লুপকে আমি যদি 4 বার ঘুরাইতে চাই, তাহলে কি হবে সেটা এরকম, ইন্ট আই দিবেন, আইয়ের ভ্যালু আপনি 0 দিবেন, 0 to 4 আপনি লুপটা চালাবেন। অ্যাজ ইফ রিলেশন কি, অ্যাজ ইফ এই ফর লুপটা হচ্ছে আউটার ফর লুপের বডি। দেখেন তো হিসাবে মিলে কিনা। আপনি আউটার ফর লুপ লিখছেন, আউটার ফর লুপে একটা বডি আছে না, ওই বডির মধ্যে আপনি ইনার ফর লুপটা লিখে রাখছেন, নেস্টেড ফর লুপ একটু বলে, এই ব্যাপারটাকে বলে আপনার নেস্টেড ফর লুপ। দেখেন তো এই ফর লুপটা যদি একবার ঘুরে, আউটার ফর লুপ যদি আপনি একবারই ঘুরান, ইনার ফর লুপ কয়বার ঘুরবে? 4 বার। কারণ কি, আমরা কারণ নিয়ম দিয়ে রাখছিলাম যে এই বডিতে যেই জিনিসই আছে ওই জিনিস পুরোটা এক্সিকিউট হবে। যদি আউটার ফর লুপ একবার এক্সিকিউট হয়, বডি একবার হবে এক্সিকিউশন। আউটার ফর লুপ যদি 2 বার হয়, বডি কয়বার হবে? 2 বার হবে। পুরা বডিটা 2 বার হবে। এখন পুরা বডিতে আপনি ইনার একটা ফর লুপই লিখে রাখছেন, তাহলে এই ক্ষেত্রে কতবার এক্সিকিউশন হবে বলেন তো? যদি 2 বার ঘুরে ইনার ফর লুপের মধ্যে থাকা বডিটা কয়বার এক্সিকিউট হবে? 4 বার, 16 বার। যদি আউটার ফর লুপটা 2 বার ঘুরে ইনার ফর লুপের বডি কয়বার এক্সিকিউশন হবে? সবাই চেষ্টা করেন। 8 বার হবে। 8 বার হবে, 16 বার তো হবে না। যদি আউটার ফর লুপের যদি 2 বার না, আউটার ফর লুপ যদি 3 বার ঘুরে, এই ইনার ফর লুপের বডি কয়বার এক্সিকিউশন হবে? 12 বার। কারেক্ট। তার মানে আপনি একটা ওই যে গিয়ারের মতো রেশিও ফাইন্ড আউট করার বুদ্ধি বের করছেন। এই যে শুধু এইটার মধ্যে না, এই যে এই সেকেন্ড ফর লুপের বডির মধ্যে আরেকটা ফর লুপ থাকতে পারে না?
থাকতে পারে, এর মধ্যেও আরেকটা ফল লুপ থাকতে পারে। মানে মোটা কথা এটা হচ্ছে আপনার নেস্টেড ফল লুপের হিসাব কিতাব। তো এই যে ফরমেশনটা খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই যে একটা ফল লুপের আউটার ফল লুপ একবার চললে ইনার ফল লুপও একবার চলে। এটা হচ্ছে যে আপনার এই ঘূর্ণন রেশিওটা হচ্ছে এন মাল্টিপ্লাইজ এন, যাকে আমরা বলতে পারি কি এটার মানে সিকোয়েন্সিয়াল যে ম্যানারে ভিজিট করে ট্রাভার্সিং ভিজিটের কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। টাইম কমপ্লেক্সিটি কি বা এন স্কোয়ার কি এগুলো আমরা পরে দেখবো, বাট এটা তো বুঝতে পারছেন যে উপরের এন এর একবার জন্য নিচের এন আরেকবার কমপ্লিট আরেকবার ঘুরে, তাই না? তাহলে এটা মোট কয়বার ঘুরে, মোট ঘোরানোর মানে ঘুরানোটা সূত্র বের করার উপায় কি? এন ইন্টু এন আমাদের লিখতে হবে না, সেটা বলে এন, এটাকে বলে এন স্কোয়ার। সো নর্মালি একটা কমন সেন্স হচ্ছে যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে এন স্কোয়ার সলিউশনটা হচ্ছে একটু ডাল সলিউশন, বাট আমাদের শেখা শুরু মানে করবো আমরা এন স্কোয়ার সলিউশন থেকে। মানে এইরকম নেস্টেড ফল লুপওয়ালা সলিউশন অলওয়েজ কি বলেন তো? নেস্টেড ফল লুপওয়ালা সলিউশন অলওয়েজ তেমন একটা ভালো না। ঠেকা কাম চালানোর জন্য হ্যাঁ, ঠেকা কাম চালানোর জন্য আমাদের এন স্কোয়ার লাগবে। এখন এই যে আপনি ধরেন অ্যামাজনে গেছেন, অ্যামাজনে গিয়ে প্রোডাক্ট সার্চ করতেছেন, অ্যামাজনের প্রোডাক্ট সার্চ যদি এরকম নেস্টেড ফল লুপওয়ালা কোড লিখে রাখে, অ্যামাজনের খরচ দিয়া মনে করেন সার্ভার খরচ দিয়ে ওরা একদম উড়ে যাবে, ওইখানে একদম টিকে থাকাই মুশকিল হয়ে যাবে ওদের। ওরা এখানে পারফেক্ট অন্য ধরনের সলিউশন ইউজ করে। যেমন গুগলে আপনি একটা সার্চ দিচ্ছেন, ঠিক আছে, ফল লুপ লিখে গুগলে সার্চ দিচ্ছেন, ওদের এইখানে যে সার্চিং যে কুয়েরিগুলো এক্সিকিউশন হয়ে আপনার কাছ পর্যন্ত আসলো, সেখানে কোথাও এরকম নেস্টেড ফল লুপের কোড লেখা থাকবে না ফর শিওর। মানে এটা জেনারেল আইডিয়া, একদমই যে থাকবে না সেটা বলা মুশকিল, বাট এই ধরনের নেস্টেড ফল লুপ দেয়া কোনো সলিউশন থাকবে না। তার মানে এন স্কোয়ারে যেসব সলিউশন আছে আলটিমেটলি দুনিয়াতে এই এন স্কোয়ারের মানে আপডেটেড সলিউশন, বুঝছেন? মানে একবার ঘুরলে একবার ঘুরে যে কাজটা করতেছেন আপনার দুইবার না ঘুরে একবারের এগেনস্টে একবার 1:1 না করে এটার 0.5, ওই যে গিয়ারের 0.5, 0.2, 0.13 পয়েন্ট করে আপনি আরও কমবার মানে ঘুরেই কাজটা করতে পারেন। এই ধরনের সলিউশনও আমরা দেখবো আস্তে আস্তে। একই সলিউশন অনেকভাবে করা যায়। তো প্রোগ্রামেটিক অ্যাপ্রোচটা কীরকম? প্রোগ্রামেটিক অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনার যে কোনো জিনিসের প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মানে দুইটা অ্যাপ্রোচ আছে, মেজর দুইটা অ্যাপ্রোচ। তো আপনাদেরকে আমি বলছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম অ্যাপ্রোচটা হলো কি অটোমেশন। প্রথম হলো অটোমেশন, পরের স্টেজটা হলো কি অপটিমাইজেশন। তো আমরা অটোমেশন দেখছিলাম যে ফল লুপ দিয়ে অটোমেট করা যায়। তারপর ফল লুপের মধ্যে ভাই কোনো সাউন্ড আসছে না, সরি আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম। আমি বলছিলাম যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দুইটা বৈশিষ্ট্য আছে কোডিংয়ের, একটা হচ্ছে অটোমেশন আর একটা অপটিমাইজেশন। তো অটোমেশন যেমন ফল লুপ একটা অটোমেশন, ফল লুপের একটা অটোমেশন, এটা দিয়ে আমরা অনেক কিছু দেখছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, ফল লুপটা কি 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত ঘুরতে পারে না? এটা তো ঘোরার ক্ষমতা। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভাই 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো নাম্বার হয় সবগুলো নাম্বারের যোগফল বের করবেন, তাহলে আপনি এটা ফল লুপ দিয়ে ইজি সমাধান বের করতে পারেন না? ফল লুপটা শুধু 1 থেকে 100 পর্যন্ত 1000 পর্যন্ত আপনি চালাই নেবেন, তাই না? এখন কম্পিউটিংয়ে আরও ক্যাচাল আছে, মানে শুধু অটোমেশন দিয়েই আপনার হয় না, অপটিমাইজেশনের দরকার আছে। যেমন কম্পিউটিংয়ে অথবা ম্যাথমেটিক্সে একটা ফর্মুলা আছে n+1 / 2। এই নাম্বারটা দিলে দুনিয়ার যে কোনো সিরিজের মানে এইরকম 1 থেকে শুরু করে যদি আপনি 1000 কেন 1 লাখ নাম্বার পর্যন্ত যোগ বের করতে চান, এইটা করতে একটা কম্পিউটারের ইনস্ট্রাকশনে কয়বার ঘোরা লাগবে? একবার। এটা একটা এক্সপ্রেশন না, কমপ্লিট এক্সপ্রেশন না, এটা তো ফল লুপ না। আপনি ফল লুপে যে কাজটা 1 লাখ বার ঘুরে করতেন, ওইটা আপনার কি হয়েছে এখন নিচের ফর্মুলা দিয়ে কয়বারে হবে বলেন তো? এটা এক্সিকিউট করার জন্য একবার ইজ কোয়াইট। সবাই কি বুঝতেছেন আমি কি বলতেছি? এগুলো কিন্তু বুঝতে হবে। এগুলো হচ্ছে অপটিমাইজেশন লেয়ার। তো আপনি বুঝতে পারছেন, একটা হলো যে আপনি অটোমেশনের চিন্তাও করছেন, কিন্তু পরের লেয়ারে এসে আপনি অপটিমাইজেশনের চিন্তাও করছেন। সো কম্পিটিশন এখন মডার্ন ওয়ার্ল্ডে শুধু কম্পিটিশন করলেই হয় না,
কারণ আপনার যে কোডগুলা যেই মেশিনে চলবে ওই মেশিন প্রত্যেকবার ফল লুপ ঘুরতে হয়তো বা $1 করে খরচ আছে। আমি বুঝাইতে পারলাম? জি 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 এখন আপনি যে সময় এবং কস্ট দুটোই দেখতে হবে। এখন আপনি যে চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে প্রত্যেকটা একটা কুয়েরি করার সাথে সাথে আপনার একটা খরচ আছে না? এই যে কুয়েরি করবেন এখানে একটা লিখবেন হোয়াট ইজ স্ট্রিং C++। আপনি যে কুয়েরিটা করলেন একটা মেশিন লার্নিং মডেল চললো, ও তো কুয়েরিটা করে রেজাল্টগুলো এখানে লিখতে হওয়ার একটা খরচা আছে। তো আপনি এইরকম যদি আনঅপটিমাইজড কোড লেখেন ওই মেশিনের খরচ অনেক বেড়ে যাবে। আমি যে xcali.com ইউজ করতেছি এটা তো আমার এই প্রত্যেকটা সফটওয়্যারের দুইটা সাইট থাকে। একটা সাইটকে বলি আমরা ক্লায়েন্ট হচ্ছে আমাদের ব্রাউজারটা কোথায় আছে বলেন তো? ব্রাউজারটা আপনার লোকালে আছে, আপনার লোকাল বাসা বাড়ি, আপনার টেবিলে ব্রাউজারটা আছে। কিন্তু এই ব্রাউজারটা যখন ইন্টারনেটে যুক্ত হয় তখন এই ব্রাউজারটা একটা সার্ভারের সাথে যুক্ত থাকে, সেটা মেটা সার্ভার হোক। এটা কিন্তু মনে রাখেন সবাই, এটা কমন প্যাটার্ন। মেটা বা এফবি বলেন বা হচ্ছে যে ওপেন এআই বলেন, অ্যামাজন বলেন বা হচ্ছে যে কী বলেন ইউটিউব বলেন, এই সফটওয়্যারটার মালিক কে? মানে মালিক আক্ষরিক অর্থে আমার মেশিনে আমি ব্রাউজার লাগাইছি, এটার মালিক তো আমি। কিন্তু এই সফটওয়্যারটা দেখেন কিছু নেটওয়ার্ক কল করে, এই সফটওয়্যারটা কিছু নেটওয়ার্ক কল করে কোথায়? ইন্টারনেটে, ক্লাউডে কিছু নেটওয়ার্ক কল করে। এই নেটওয়ার্ক কলটা যেখানে করে ওইটাও একটা কম্পিউটার। হ্যাঁ, বুঝাতে পারলাম? ওইটাও কিন্তু একটা কম্পিউটার। এই দেখেন নিচে অনেকগুলো কল আছে, দেখছেন? এই যে এগুলা, এই দেখেন এইগুলো হচ্ছে আপনার কম্পিউটার, এগুলো হচ্ছে সেই ধরনের কল। এগুলার আপনার রেসপন্স আছে, এই রেসপন্সগুলো কোথায় থেকে আসে? ওই সার্ভার থেকে আসে। আমি বুঝাতে পারলাম? জি জি তো এই যে আপনারা যে কোডগুলো লিখবেন ওইগুলো ইউজুয়ালি কোথায় থাকে? ব্যাক এন্ডের কোড থাকে সার্ভারে, আবার ফ্রন্ট এন্ডের মানে ব্যাক এন্ডের কোডগুলো এক্সিকিউশন হবে সার্ভার সাইডে, ফ্রন্ট এন্ডের কোডগুলো এক্সিকিউশন হবে কোথায়? ক্লায়েন্ট সাইড টুল। তার মানে আপনি যদি C++-এ কোড লিখতেছেন, এই যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতেছেন যে আমার 1 থেকে 1 লাখ এইরকম নাম্বারটা যোগ করে দাও, এতদূর পর্যন্ত আমার সিরিজ সামেশন বের করা যাবে। চ্যাট জিপিটির ইঞ্জিনিয়ার কোন কোডটা লিখবে বলেন তো? এই কোড লিখবে, এটা লিখছি অপটিমাইজড। কারেক্ট। সে যদি এনিওয়েজ, তো আপনারা বুঝতে পারছেন, আর ডিপে না যায় ওইটা নিয়ে। তো আমাদের ডাবল ফল লুপের একটা ইস্যু চলে আসছে। আমরা দেখি ডাবল ফল লুপ দিয়ে কিছু করা যায় কি না, আমরা একটু সেটা দেখে নেই। ভাই একটা কোয়েশ্চেন ছিল যদি অ্যালাউ করেন। জি ভাই ওই n/n+1 ওই যে এক্সপ্রেশনটা এক্সাক্ট এক্সপ্রেশন দিয়েই যে আমার টাইমটা কনজিউম মানে কমে যাবে, এটা আমি কিভাবে বুঝলাম? মানে এক্সপ্রেশনের ধরনটা তো ডিফারেন্ট হলেও পারতো, এটা কিভাবে মানে বের হয়েছে আর কি? না, এটা হচ্ছে ধরেন আপনার একটা স্টেটমেন্টে কতগুলা মাল্টিপল এক্সপ্রেশন থাকতে পারে, এটা তো আমরা জানি। জি। তো একটা আপনি এই স্টেটমেন্টটারে একবার চলাইলেন, খরচ কত? 1। এই স্টেটমেন্টে যদি আপনি 1 লাখ বার চলান, খরচ কত? 1 লাখ বার। ওই ফল লুপে আপনি তো 1 লাখ বারই চালাইতেছেন, তাই না? ফল লুপটা তো রিপিটেড 1 লাখ বার চলবে, কিন্তু এই ক্ষেত্রে তো পুরো স্টেটমেন্টটা আপনার একবারই চলবে। ওইখানেই অপটিমাইজেশনটা হয়েছে। এটা শুধু ওই ফর্মুলার জন্য না, এটা দুনিয়ার যে কোনো ফর্মুলার জন্যই সত্য। যদি আপনি একবার চালান ওইটার খরচ একবার, মাল্টিপল টার্ম চালালে মাল্টিপল বার, ওই জন্য এটা খরচ কমে গেছে আর কি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে এই একবার চালানোর যে স্টেটমেন্টটা, এটা বের হলো কিভাবে? মানে ওরা কি এটা ওই যে আমাদের ওই C++ মেকাররা যেভাবে বের করছে এটাও কিভাবে যে এই ফর্মুলা দিয়েই আমি একবার লুপ চলবে, এর বেশি চলবে না? মানে এই ফর্মুলা দিলে আমার লুপই চালাইতে হবে না, ওই ফর্মুলা দিলে তো আমি লুপই চালাবো না, শুধু স্টেটমেন্ট। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, মানে ফর এক্সাম্পল আমি বুঝাইতে চাইছি আর কি। বুঝতে পারছি। এটা কি অ্যালগরিদম? স্ট্যাটিস্টিক্যাল না,
এটা ম্যাথমেটিক্যাল আপনারা সিরিজ সাম করছেন না এসএসসি অথবা এইচএসসি তো এরকম। আমি আপনাদেরকে একটা প্যাটার্নের কথাও বলছিলাম, ওই যে ফল লুপ শুরু করে এই যে সাম বের করার জন্য উপরে সাম নেবেন, তারপরে নিচে সামের যে এক্সিকিউশন আছে এটা আপনি প্লাস প্লাস করতে থাকবেন। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট, এই প্যাটার্নটা বুঝছেন, এই প্যাটার্নটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এটা মানে প্রোগ্রামিংয়ের সব জায়গায় ইউজ হয়, এটা একটু আপনারা দেখবেন, মানে বারবার এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আচ্ছা আচ্ছা, আমরা ডাবল ফল লুপ নিয়ে কথা বলতেছিলাম। আমরা বলতেছিলাম যে আমরা এখানে একটা ফল লুপ লিখতে চাই, ইন্ট আই সমান 0, আই ইজ লেস দেন 4, আই প্লাস প্লাস, এটা আপনারা লিখলেন। হ্যাঁ, তো আমি চাই ইনার আরেকটা ফল লুপ লিখতে। ইনার ফল লুপটা আমি লিখলাম, এইভাবে লিখলাম। কিন্তু ইনার ফল লুপে কি আমি আই লিখতে পারবো? আর আই লিখতে পারবো না, এটা জে লিখতে হবে। কারণ একটা লোকাল এনভায়রনমেন্টে একটা নামে ভেরিয়েবল একটাই থাকতে পারে, আই শুধু একবারই থাকতে পারে, বুঝছেন? আই কিন্তু কি মাল্টিপল টাইম থাকতে পারে না। তো আমি জে লিখলাম, জে ইজ লেস দেন 4 লিখলাম, জে প্লাস প্লাস লিখলাম। তো এখানে কয়টা ফল লুপ আছে দেখেন, আউটার একটা আছে, ইনার একটা আছে, তাই তো? দেখেন তো। হ্যাঁ ভাই, তো উপরেরটা একবার ঘোরার জন্য নিচেরটা কয়বার ঘুরবে? 4 বার। এইগুলা কিন্তু ভিজুয়াল ম্যাপিংও আছে, দেখেন তো। এই যে একবার ঘোরার সময় যে আমি স্টার যদি একটা প্রিন্ট করি, দেখছেন এই যে ডান পাশে একটা কি হয়ে গেছে, একটা জি 4টা স্টার প্রিন্ট হয়েছে প্রতিবার। এটা কেন হয়েছে সবাই বুঝছেন নাকি? না বুঝলে কেন বুঝেন না একটু আমার? সে প্রতিবার যে 4 বার করে ঘুরছে ইনার লোডটা, এবং 4 বারে সে একটা করে লাইন কমপ্লিট করেছে। এবং যেমন সে আউটার লুপকে দিয়ে দিল, সে আবার 4 বার করে ঘুরছে। এইখানে যদি আমি আউটার ফল লুপে একবার ঘোরার জন্য ইনার ফল লুপ 5 বার ঘুরাই, তাহলে কি ডান পাশে স্কোয়ারের ব্রেড বেড়ে যাবে না? মানে এটার সাইড ওয়াইজ 5টা হয়ে যাবে। আর এটা যদি আমি 6টা করি তাহলে সাইড ওয়াইজ এটার লেন্থ বেড়ে যাবে, সাইড ওয়াইজ লেন্থটা বেড়ে যাবে। এই যে স্টারগুলো বললাম, এই যে জিনিসপাতিগুলো বললাম, বুঝছেন? এই জিনিসগুলো যেই কোনো জিনিসই আপনারা শিখেন, সেই জিনিসগুলো একটা ভিজুয়াল ম্যাপিং মাথার মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ প্রবলেম সলভ করতে পারবেন না। এটা হচ্ছে একটা ঝামেলা। মানে আপনার মাথায় যে কোনো জিনিস ভিজুয়ালি অ্যাপেয়ার হইতে হবে, তাছাড়া কিন্তু এটা আপনি মানে কোনোভাবেই ম্যাপ করতে পারবেন না। তো এখন থেকে আমাদের শুরু হবে অ্যারের স্ক্যান রিলেটেড প্রবলেম। হ্যাঁ, তো আমরা এটা আগের মতো নিয়ে যাই, 4x4 যে রুলটা আছে ওটাতে আমরা নিয়ে যাই। তো দেখি তো আমরা এই রুলটাকে আরও কি চেঞ্জ করতে পারি আমরা, যদি আয়ের এখন ডিপেন্ডেন্ট আউটার ফল লুপের ভ্যালু ইনার ফল লুপের সাথে যদি ডিপেন্ডেন্ট হয়, আমি এখানে আই দিয়ে শুরু করলাম, তাহলে দেখি তো এটা শেপ কীরকম হয়। দেখছেন আমি বুঝাইতে পারছি কী হয়েছে এখানে? ভাই বুঝলাম না, একটু বলবেন? আচ্ছা, আমি আপনাদেরকে এখন মানে বলি যে এই স্ক্যানগুলো বিভিন্ন প্যাটার্নে বিভিন্নভাবে হয়। অ্যারে মানে ডাবল ফল লুপ দিয়ে বিভিন্ন প্রকারের স্ক্যান করা হয়, সিঙ্গেল ফল লুপ দিয়ে স্ক্যান করা হয়। যেমন আমরা স্ক্যান বলতে কি বুঝি, এই অ্যারেতে একটা ঘরে যে আমরা ফল লুপ দিয়ে ঢুকছিলাম ওইটা একটা স্ক্যান না? ফল লুপে 0 দিয়ে এখানে ঢুকছিলাম, এইখানে এগুলো হচ্ছে একটা স্ক্যান। আরও অনেক ধরনের কমপ্লেক্স স্ক্যান প্যাটার্ন এইসব পাওয়া যায়। সো প্যাটার্ন এখন আমরা দেখবো আসলে কি প্যাটার্ন প্রিন্টিং। প্যাটার্ন প্রিন্টিং কেন দেখবো? কারণ এইরকম প্যাটার্ন দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্ক্যান, এই প্যাটার্নের বিভিন্ন ধরনের স্ক্যান করা যায়, সেগুলো প্রবলেম সলভিংয়ে কাজে লাগে। এই জন্য আমরা প্যাটার্ন প্রিন্টিং দেখব। এখন ধরেন কোডিংয়ে কেউ আপনাকে বলল কোড করে এইরকম একটা প্যাটার্ন বানাইতে, এইরকম একটা প্যাটার্ন আপনারা বানাইতে বললো, আপনি এই প্যাটার্নটা কেমনে বানাবেন আমারে বলেন? একটা উপায় আছে ম্যানুয়ালি লেখা, সি আউট দিয়ে ম্যানুয়ালি লিখবেন। প্রথমবার কি দিবেন? একটা স্টার দিবেন, এরকম করবেন। তারপরে সি আউট কী করবেন? 2টা স্টার দিবেন, তাই না? কিন্তু আমি চাইতেছি এইভাবে না, আপনি এটা তো ম্যানুয়াল, আপনি অটোমেট করবেন।
দুইটা ফর লুপ। জি আপনি অটোমেট করে কিভাবে করবেন? আপনি যদি একটা ফর লুপ ডিজাইন করতে চান, ফর লুপের একটা আউটার ফর লুপ আপনার লাগবে। আউটার ফর লুপটা কয়বার ঘুরবে? একবার, দুইবার, তিনবার, চারবার। জি তাহলে আপনার আউটার ফর লুপটাকে চারবার ঘুরান। আউটার ফর লুপটাকে কয়বার ঘুরাবেন? চারবার। তো আউটার ফর লুপের ভ্যালু যখন 1, ইনার ফর লুপটা কয়বার ঘুরবে? 1। আউটার ফর লুপের ভ্যালু যখন 2, ইনার ফর লুপটা কয়বার ঘুরবে? 2। আউটার ফর লুপের ভ্যালু যখন 3, ইনার ফর লুপটা কয়বার ঘুরবে? 3। তার মানে আপনি যদি ফর লুপের 1 থেকে শুরু করেন, ইনার ভ্যালুটা শুরু হবে, ইনার ভ্যালু শুরু হবে 1 থেকে ইনটু আউটার লুপ। স্টার্ট টু আউটার লুপ। স্টার্টটা সবসময় 1 থেকেই শুরু হবে এখানে। মানে বুঝছেন, আমি ফর লুপটা যে ডিজাইন করতেছি, আমি বুঝতেছি কি আউটার ফর লুপ একবার ঘুরলে ইনারটাও একবার ঘুরবে। আউটার ফর লুপ যদি n টাইমস ঘুরে, ইনার ফর লুপও n টাইমস ঘুরবে। তো আউটার ফর লুপের এই n টাইমস ঘোরার সূত্রটা আপনি এখানে এখন বসাই দিলেই কাজ হয়ে যাবে। জি এই 4 এর জায়গায় এখন আমাদের কি দিতে হবে? কন্ডিশনাল লজিক চেঞ্জ করে i দিতে হবে, তাই না? আউটার ফর লুপের সাথে ডিপেন্ডেন্ট করতে হবে। দেখছেন জি আমাদের চলে আসছে এইরকম। তো এটা 2 আসলো কেন? একটু কি আমরা একটু অ্যানালাইজ করতে পারবো 2 কেন আসলো? এটা খুঁজে বের করতে পারবো? হ্যাঁ, আমি ইনার লুপটা তো আমি 1 থেকে স্টার্ট করছি। একটু ঠিক আছে, জি সবাই বুঝছেন? না বুঝলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। প্রথম কথা হলো যে বলবেন ভাই আপনি হুদাই এইগুলো প্রিন্টিং আমাদের দেখাচ্ছেন কেন? এগুলো হচ্ছে স্ক্যান প্যাটার্ন। তো এখন যদি আপনারা বলি যদি এইরকম করে আমার লুপটা চালাইতে হয়, ঠিক আছে, এরকম করে চালাইতে হয়, তাহলে আউটার ফর লুপের ভ্যালু এইখানে কত আছে? 4। আপনারা কি আমার একটা প্যাটার্ন ফলো করতেছেন? আমি কিন্তু প্রথমে কোড করতে চাইতেছি না, আমি আগে কি করতে চাইতেছি? একটা অ্যালগরিদম বা একটা প্রিন্টিং প্যাটার্ন ডেভেলপ করতে চাইতেছি। আমি আগে ম্যানুয়ালি সেটা করতে চাইতেছি, তাই না? তো ধরেন এরকম একটা ইয়ে আছে আপনার, প্রথমে আপনি 4 দিলেন, তারপরে কত আসে? 3, তারপরে 2, তারপরে 1। হ্যাঁ, অনেকের মাইক হচ্ছে মানে হঠাৎ করে মানে অন হয়ে যাচ্ছে, এই কারণে যেটা হয় মাঝে মধ্যে হচ্ছে কথা বোঝা যায় না। সবাই মাইক অফ করেন, মাইক অন করা লাগতেছে না এখন আমাদের। আমি জিজ্ঞেস করলে খুললেন আর কি। সো এখন আউটার ফর লুপ, হ্যাঁ একটু কেউ একজন স্ল্যাকে মেসেজ দিছে যে জয়েন করতে পারতেছে না ক্লাসে। এরকম কেউ নাই, জয়েন করতে বলেন। আচ্ছা, এখন আউটার ফর লুপের ভ্যালু যখন 4, এই ইনার ফর লুপকে কয়বার স্টার প্রিন্ট করতে হবে? 4 বার প্রিন্ট করতে হবে। এইটা তাহলে আপনি আউটার ফর লুপের ভ্যালু যখন 4, দেখেন আউটার ফর লুপের ভ্যালু যখন 4, ইনার ফর লুপকে আপনার 4 বার প্রিন্ট করতে হবে। 3 বার থাকলে 3 বার, 2 বার থাকলে 2 বার। কিন্তু জিনিসটা তো আমাদের আউটার ফর লুপ যদি আমরা ইয়া থেকে শুরু করি, মানে আপনার কি বলে, আউটার ফর লুপটা আমরা যদি 0 থেকে শুরু করতে, মানে 1 থেকে শুরু করি, এই 1 এর জন্য ইনার ফর লুপ ঘুরবে কতবার? 4 বার। 2 এর জন্য কতবার ঘুরবে? 2 এর জন্য কতবার ঘুরবে? 3 বার। 2 বার। 4 বার। 2 এর জন্য ঘুরবে 3 বার। এই যে ইনার ফর লুপ 3 বার ঘুরবে। বুঝতে পারছেন? জি প্রথমে আসি আমরা, আউটার ফর লুপটা কয়বার ঘুরাইতে হবে বলেন তো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আউটার ফর লুপ যদি আমি 1 থেকে স্টার্ট করি, আউটার ফর লুপের ভ্যালু যখন 1, ইনার ফর লুপটা কয়বার ঘুরবে? 4 বার। 4 বার।
কিন্তু পরের গুলার থেকে 4 থেকে গ্রাজুয়ালি 1 করে ডিক্রিজ করবে, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটার জন্য আমরা কি করতে পারি এখানে? ওইটার জন্য আমরা করতে পারতাম যে ঠিক আছে বাবা, তুমি একবার করেই তো ডিক্রিজ করবা, ওই একবার করে ডিক্রিজ করার কাজটা তুমি এইখানে করো। লেস দেন ইকুয়াল 4 দিলাম এখানে। একবার করে যদি ডিক্রিজ করে, তো একবার করে ডিক্রিজ করার মানে কি? 4 থেকে শুরু হবে, তার মানে এটা ফরওয়ার্ড 4 থেকে এই ফর লুপটা কি হবে? 4 থেকে শুরু হবে। জি 4 মাইনাস কি হইতে পারে এখানে? 4ই থাকবে এটা। ভাই এটা 4 থাকবে না? দাঁড়ান একটু দেখি। আমি একটু অন্যভাবে চিন্তা করতেছি। না, হবে না। এখানে জে হবে না ভাইয়া? জের লাইনে 4 মাইনাস জে আই হয়ে আছে। না, একটু 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 আমি দেই। মাইনাস জে মাইনাস মাইনাস নাকি একটু প্লাস থাকে? জে প্লাস প্লাস হবে। 4 মাইনাস 1। আচ্ছা, আমরা একটু প্যাটার্নটা দেখি। সরি দাঁড়ান, একটু প্যাটার্নটা দেখি আবার। তো 1 এর এগেনস্টে হবে যখন 1 এর এগেনস্টে হবে 4, 2 এর এগেনস্টে হবে 3 এর এগেনস্টে হবে 2, ঠিক আছে? তো আমরা যখন আই এর ভ্যালু সমান 0, ইনার ফর লুপটা চলবে হচ্ছে যে আপনার 4 পর্যন্ত চলতে দিব। লাস্ট ভ্যালু মাইনাস, অলওয়েজ লাস্ট ভ্যালু -1 করে শুরু যখন করতে চাবো আমরা, এখানে আছে আপনার 2, দ্যাট মিনস লাস্ট ভ্যালু ইজ 1। দেখেন আপনার এখানে 1, তারপর লাস্ট ভ্যালু 3, লাস্ট ভ্যালু 2। ইনফ্যাক্ট আমাদের হয়েও ছিল, তাই না? এইরকমভাবে হয়েছিল। মানে ওইটার জন্য আপনাদের কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন লাগবে না, আয়ের ভ্যালু দিয়ে রিপ্লেস করলেই হবে। কারণ আয়ের ভ্যালুটা তো আসলে আপনার মানে এক এক করে উপরের সাইড থেকে বাড়তেছে না। তো যখন আপনি এই জিনিসটা একটু বুঝেন, আমি একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করছিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এই জিনিসটা আপনারা একটু বুঝেন। হ্যাঁ, যখন আপনারা আউটার ফর লুপের ভ্যালু ধরেন 4, আউটার ফর লুপের ভ্যালু 4 দিছেন, তখন আপনাকে 4 বারই ইনার ফর লুপটা 4 বার প্রিন্ট করতে হয়েছে। তো ইনার ফর লুপটা স্টার্ট করছেন আপনি কি ভ্যালু দিয়ে? স্টার্ট করছেন কি দিয়ে? স্টার্ট করছেন 0 দিয়ে, মানে ধরেন 1 থেকে। এই রেঞ্জটা আপনি চালাইছেন কত দিয়ে? 4 পর্যন্ত চালাইছেন। তার মানে এটা কয়বার চলতে পারছে? 4 বার। এখন যখন আপনার আউটার ভ্যালু সাপ্লাই করছে 2, আউটার ভ্যালু যদি আপনাকে এখানে 2 সাপ্লাই করে, আউটার ভ্যালু 2 থেকে আপনি কত পর্যন্ত যেতে পারবেন? 3 বার। 3 পর্যন্ত। 2 থেকে আপনি 4 পর্যন্ত যেতে পারবেন। আউটার সাপ্লাই মানে আপনার লাস্ট ভ্যালু কিন্তু ফিক্স। খেয়াল করে দেখেন, লাস্ট ভ্যালু মানে যে লাস্ট পয়েন্টিং ভ্যালু এখানে ফিক্স না? যে লাস্ট পয়েন্টিং ভ্যালু এটা কি ফিক্স না? আপনাকে ডিকটেট করতে হবে ইনার ফর লুপটা কয়বার আপনি চালাইতে পারেন সেটা। তো আপনি স্টার্টিং পয়েন্টটা যখন স্কুইজ করবেন, স্টার্টিং পয়েন্টটা যখন আপনি আস্তে আস্তে কমাবেন, এই যে কমাইতে কমাইতে স্টার্টিং পয়েন্টটা আগে কত ছিল? 4, তারপরে আপনি কত নিয়েছেন? স্টার্টিং পয়েন্টে 3 দিছেন, তারপরে স্টার্টিং পয়েন্টে আপনি 2 দিছেন, তারপরে স্টার্টিং পয়েন্টে আপনি 1 দিছেন। কত দিছেন? স্টার্টিং পয়েন্টে আপনি 1 দিছেন। আমার কথা কি বুঝতে পারলেন সবাই? আচ্ছা দাঁড়ান, একটু আমি রিভিজিট করবো আবার। তার আগে আপনারা বলেন যে কারো কি কোনো ওই আউটার ফর লুপ ইনার ফর লুপের কনসেপ্ট নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? ভাইয়া এইটা বুঝাই দেন তাহলেই হবে। আমার একটু প্রবলেম হচ্ছে বুঝতে। আচ্ছা কুল, আমি আবার একটু বুঝাইতেছি। এই পুরা লুপটা এখানটায় বুঝাই দিলে ভালো হতো। দাঁড়ান, আমি সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি
যে আমাদেরকে একটা লুপ প্রিন্ট করতে হবে। কাজ হইল কি, সেই লুপটা আউটার ফর লুপ যদি 4 থাকে আমাদেরকে এই প্যাটার্নে যদি আপনি প্রিন্ট করতে চান, আপনার 2টা ফর লুপ লাগবে। এটা কি বুঝেন সবাই? আচ্ছা, এই প্যাটার্নটা বেশি হয়ে গেছে 3 নাম্বার লাইনে। না, সমস্যা নেই, ওইটা আমি করতেছি, রিমুভ করতেছি। বাট এই প্যাটার্নটা প্রিন্ট করতে আমাদের 2টা ফর লুপ লাগবে। এটা কি বুঝেন সবাই? মানেন এটা? হ্যাঁ ভাই, মানে একটা ডিপেন্ডেন্ট ফর লুপ লাগবে। এটা বুঝতে পেরেছি, যে রো এবং কলামে ডিভাইড করতে হবে। প্রথমবার যখন আউটার ফর লুপের ভ্যালু i সমান 1, তখন ইনার ফর লুপটা কতবার চলতে হবে? আমাকে 4 বার চলতে হবে। আমার মূল লক্ষ্য কি, 1 এর জন্য 4 বার সাপ্লাই করা। তারপর i এর ভ্যালু যখন 2 হবে, ইনার ভ্যালুটা কয়বার চলতে হবে? আমার 3 বার চলতে হবে। ঠিক আছে? এই জিনিসটা আমি কিভাবে করব? তো আমি কি করলাম, ইনার লুপটাকে বললাম ইনার লুপ ক্যান রান টিল আপ টু 4। এটা 4 পর্যন্ত, এটা 4 পর্যন্তই ঘুরতে পারবে। এটার ম্যাক্স ভ্যালু কি? 4 না? উপরে 4 দিছি না? এখন আপনারা তো জানেন ফর লুপে i এর ভ্যালু 0 থেকেও শুরু হতে পারে, 1 থেকেও শুরু হতে পারে, 2 থেকেও, 3 থেকেও। সবসময় 0 থেকে শুরু হবে আর কোনো গ্যারান্টি আছে? বা এটা কি আমাদের মানে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? নাই। সো আমি 2 থেকে করলাম, সমস্যা আছে? এটা 1 থেকে করলে কয়বার ঘুরবে? 4 বার। 2 থেকে শুরু করলে কয়বার ঘুরবে? 3 বার। 3 থেকে করলে 2 বার, 4 থেকে করলে 1 বার। আমি যেহেতু জানি যে ইনার ফর লুপের ভ্যালু টপ ভ্যালু ফিক্স, বাট আমার স্টার্টিং ভ্যালু ভ্যারি করতেছে কিসের দ্বারায়? আউটার ফর লুপের i এর ভ্যালু দ্বারা। তার মানে i এর ভ্যালুটা আমি ভিতরে ইউজ করতেছি, যে i এর ভ্যালুটা যখন 1 হবে তখন আমি 4 বার ঘুরবো। i এর ভ্যালুটা যখন 3 হবে তখন আমি 4 বার ঘুরবো। কেন এই জিনিসটা কেন হইতেছে সেটা হচ্ছে প্রশ্ন। কারণ আমি ইনার ফর লুপের যে স্টার্টিং ভ্যালুটা আছে, সেইটার ভ্যালুটাকে আমি ফিড করাই দিছি কি দিয়া? i এর ভ্যালু, আউটার ভ্যালু দিয়া। যেই জন্য স্টার্টিং পয়েন্টে এখানে আমি প্রথমবার যখন 1 ফিট করতেছি 4 বার চলতেছে ভিতরেরটা, যখন 2 ফিট করতেছি 3 বার, 3 ফিট করতেছি 2 বার, 4 ফিট করতেছি 1 বার। আমি বুঝাইতে পারলাম? এবং এই যে ডাইনামিক i এর ভ্যালুটাকে ইনার ফর লুপের এই স্টার্টিং পয়েন্টটাকে ডাইনামিক করতে হবে, সেই করতে হবেটার উত্তর কোথায় আছে? আউটার ফর লুপে i এর ভ্যালুতে আছে। আমি বুঝাইতে পারলাম? তো যেই কারণে আপনি রান বাটনে ক্লিক করলে এই প্যাটার্নটা আপনার কাছে প্রিন্ট হচ্ছে। এখন ধরেন আপনি প্যাটার্নটা এখানে 40 করলেন, এখানে 40 করলেন, প্যাটার্ন আরও অনেক বড় ছোট অনেক ধরনের হইতে পারে। দেখতে পাচ্ছেন? এনিওয়েজ, আমাদের নতুন আরেকটা লিঙ্কে ঢুকতে হবে, meet.new করে, সেটা আমি করব। এই লিঙ্ক চলে গেছে। আপনারা একটু স্ল্যাকে ঢুকেন।
আচ্ছা, আপনাদেরকে ওই যে প্যাটার্ন প্রিন্টিং এর একটা ইয়া দিয়ে দিচ্ছি আমি। সবাইকে আমি প্যাটার্ন প্রিন্টিং এর একটা লিংক দিচ্ছি, এই প্যাটার্নগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমি ফর লুপ নিয়ে এই ডাবল ফর লুপ তো আপনারা ইন্ট্রোডিউস করলেন, এখন আমি আরেকটা টপিক আপনাদের কাছে ইনজেস্ট করাইতে চাই, সেটা হইলো, এটা তো ডিস্টার্বিং হয়ে যাচ্ছে, সবাই একটু ফাস্ট জয়েন করেন। এই স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা আজকে আর একটা জিনিস শিখবো। আপনারা যদি নেম, কারণ নেম স্টোর করতে চান, নেমকে আপনারা কি করতে পারেন, ক্যারেক্টার অফ, আমার যদি নেমে 5টা স্ট্রিং থাকে অথবা 10টা স্ট্রিং থাকে, 9টা স্ট্রিং বা ধরেন 10টা স্ট্রিং থাকে, এইটাকে কি বলে, ক্যারেক্টার অ্যারে বলে না এই পুরো ব্যাপারটাকে, যদি আমি বলতে চাই আর কি। আমরা যদি ক্যারেক্টার অ্যারে দেখিনি, আমরা অ্যারে তো দেখছি তাই না, অ্যারের মধ্যে আমরা ইন্টিজার অ্যারে দেখছি, বাট ক্যারেক্টার অ্যারেও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো ক্যারেক্টার অ্যারে যেহেতু আমাদের আছে, আমরা আমার নাম যদি লিখি এখানে, হ্যাঁ, এই যে পুরা জিনিসটা যে ক্যারেক্টার অ্যারের মধ্যে যদি এই ভ্যালুটা দেই, সরি, হ্যাঁ, তো ক্যারেক্টার অ্যারের এই যে নেমের 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে, এইচ আছে, তাই না। অনুরূপভাবে 1-এ কত আছে, আই। বুঝছেন। জি, রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অন আছে। তো আমরা একটু replit.com এ যা দেখি এটা সত্য কিনা। তো স্ট্রিং ভ্যারিয়েবলটা নিয়ে দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে কি ক্যারেক্টার অ্যারে, আরেকটা আর এটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং নামেও একটা টাইপ আছে, আমি বুঝতে পারছি, স্ট্রিং নামেও একটা টাইপ আছে। জি, এটা কি শুধু সি প্লাস প্লাসের জন্য নাকি সব ল্যাঙ্গুয়েজের জন্য? এটা আসলে সি প্লাস প্লাসের জন্য এবং সব ল্যাঙ্গুয়েজের জন্য। আপনি যদি নেম লিখতে চান তাহলে এইভাবে নেম লিখতে পারেন, আবার সি আউটের মধ্যে আপনি এসে এই নেমের ভ্যালু কি দিতে পারেন, আপনি আমার নাম দিলাম ভ্যালু, সি আউটের মধ্যে এসে কি করতে পারেন, নেম অফ, এটা কিন্তু আমি 0 বলি নাই, তাহলে আমার এটা 0 করতেছে কেন বলেন তো কেউ? অ্যারে অফ ক্যারেক্টারস, এখানে হিসাব মিলে না, তাই না, এটা হিসাব মিলে না, কারণ এই যে এইরকম, ফিক্স সাইজের অ্যারে নিচ্ছে ইন্টারনালি। আসলে এই নেম জিনিসটা এমনি ডিক্লেয়ার হয়েছে, এমনি চিন্তা করেন তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা যে কথা, এই নেম এভাবে ডিক্লেয়ার করা ইজ অল দ্য সেম। এই কারণে আপনি কিন্তু নেম অফ 0 লিখতে পারতেছেন। আপনি জাভা স্ক্রিপ্টে যান, এটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট কোড রানিং এনভায়রনমেন্ট, এই কনসোল, এখানে যদি আপনি নেম সমান লেখেন এমনে, দেখছেন, তো এখন আপনাকে যদি আমি বলি যে আপনি একটা স্ট্রিং ইনপুট নেবেন এবং সেই স্ট্রিংয়ে অনেক বড় বড় লেখা থাকবে। আচ্ছা ভাইয়া, দাঁড়ান একটু আমি শেষ করে নিই। আপনাকে যদি বলি যে এরকম স্ট্রিং নেওয়া আছে, এই স্ট্রিংয়ে অনেক বড় বড় ওয়ার্ড থাকবে এবং এই স্ট্রিংয়ে কিছু কিছু লেটার আছে, যেমন এ, ই, আই, ও, ইউ, এইগুলো যদি থাকে, এইগুলো যে কোনো একটা থাকে, সেগুলোকে আপনার খুঁজে বের করতে হবে। আপনি কি করতে পারবেন,
এই স্ট্রিংটা ট্রাভার্স করতে পারবেন না। এই নেম জি, ডট জি। লেন্থ মানে পুরো অ্যারের লেন্থ। আপনি স্ট্রিংটা ট্রাভার্স করেন, স্ট্রিংটা ট্রাভার্স করেন মানে খুঁজে দেখেন মানে ভ্যালুগুলো অ্যাক্সেস করেন, নেম অফ আই থেকে শুরু করেন। তো আপনি এখানে চেক করতে পারতেন না ইফ এলস দিয়ে, ইফ নেম অফ আই এইরকমভাবে ক্যারেক্টার চেক করার জন্য, ইকুয়ালিটি চেক করার জন্য এইভাবে করতে হবে, এ অর এরকমভাবে চেক করতে হইতো। যদি হয় সেক্ষেত্রে শুধু ভাবেলগুলো প্রিন্ট করবে। তাহলে আমরা প্রত্যেকটা স্ট্রিংয়ের উপরেও কি করতে পারতেছি, স্ক্যান করতে পারতেছি না? স্ট্রিংয়ের জি। প্রত্যেকটা এলিমেন্টের উপরে স্ক্যান করতে পারতেছি না? জি জি এখানে কয়টা ভাবেল আছে দেখেন তো, ইয়ে সার্চ করে দেখেন। 5টা 6টা। এখন আপনাদের যদি বলি ভাওয়েল না বলে, আপনাদের যদি বলি ব্যাড ওয়ার্ডস যদি থাকে, কারণ অনেক ব্যাড ওয়ার্ডস আছে যেগুলো ইন্টারনেটে পপ ইন করতে দিতে চায় না, ওগুলো যদি ব্লক করতে দিতে চায় তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা টোকেনাইজ করতে হবে না? এটা একটা ওয়ার্ড চেক করতে হবে, এটা একটা ওয়ার্ড চেক করতে হবে, এটা একটা ওয়ার্ড চেক করতে হবে, তাই না? জি এই টোকেনাইজিং ব্যাপারটা আপনারা একটু দেখবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। হোয়াট ইজ টোকেনাইজিং, এটা আপনারা একটু দেখবেন। সো আমি না এই পরের ব্যাপারটা বুঝছেন সবাই? একটা হচ্ছে, একটা পয়েন্ট 1 হচ্ছে আপনি স্ট্রিং যদি লেখেন, যে কোনো স্ট্রিংস আর অ্যারে অফ চার্জ, যে কারণে আপনি স্ট্রিংয়ের উপর কি করতে পারেন, ফর লুপ, আপনি ফর লুপ করতে পারেন। হ্যাঁ, আপনি একজন আপু কিছু বলতেছিলেন, একটু বলেন। কিছু বলবেন? ডাবল ফর লুপ উইথ প্যাটার্ন। আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে যে এই লিঙ্কে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, এইগুলো সলভ করতে থাকা। আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? takeyouforward.org নামে একটা ওয়েবসাইট দিছি আমি। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলোকে প্রিন্ট করতে দেয়া, মানে প্রিন্ট করতে পারা। একটা হচ্ছে এই প্যাটার্ন, 9 নাম্বার 10 নম্বর প্যাটার্ন আপনারা প্রিন্ট করবেন, 11 প্রিন্ট করবেন, 12 13, এগুলো সব ট্রাই করবেন যতগুলো পারেন আপনারা। এই প্যাটার্নগুলো প্রিন্ট করলে আপনাদের কি ওই স্ক্যান রিলেটেড প্রবলেম মনে হবে না। জি তাহলে ভাইয়া আজকে ক্লাস রেকর্ডিংটা দিবেন? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো দিব আমার। আর ক্লাস যে লেকচারটা দেন ওটাও তো আজকেই দিবেন? আমি বুঝি নাই, রেকর্ডিংটা তো ওই দুইটাই একটাই তো, রেকর্ডিংটা আজকেই দিব। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই। আজকে কি কুইজ হবে? না, আজকে কুইজ হবে না। এখন কুইজটা আমার একটু ফরম্যাট চেঞ্জ হবে। কুইজের বদলে আপনাদের লাইভ কিছু কোডিং টেস্ট হবে। যে ফরম্যাটটা আমি ডিজাইন করতেছি ওটা শেষ হয়নি। এখনকার টপিকগুলো একটু ডিফারেন্ট। এখন তো লজিক্যাল মানে কোড লেখার প্র্যাকটিসটা আপনাদের আনতে হবে। কুইজগুলো এখনও ডিজাইন করা হয়নি আসলে। আর আমি এর মধ্যে একটা হচ্ছে সেলফ পেস্ট কুইজ দিয়ে দিব, ফর লুপের উপর আর অ্যারের উপর। সেলফ পেস্ট কুইজ। আচ্ছা ঠিক আছে। অ্যারে নিয়ে কিন্তু আমাদের মোটামুটি আরও মানে প্রবলেম সলভিংয়ে আমরা অ্যারে আরও অনেক ইউজ করব, বাট অ্যারে থিওরিটিক্যাল ক্লাসগুলো আমি আজকে ব্লক করার ট্রাই করলাম। অ্যারের থিওরি নিয়ে আমাদের আর কোনো তেমন হচ্ছে যে ক্লাস হবে না। তো সামনের ক্লাসগুলোতে একটু অ্যাডভান্স জিনিসপাতি ইউজ হবে। এখন শুধু আপনারা এই যে করবেন, C++ স্ট্রিং টোকেন্স, আচ্ছা এইটা একটা ভালো জিনিস হয়তো বা বাদ গেছে আপনাদের। তো অ্যারে যেই প্রত্যেকটা এলিমেন্ট এন্ড টু এন্ড ভিজিট করতে
আপনাদের কীরকম লাগবে সময়? অ্যারের লেন্থ যদি n হয়, এই পুরো জিনিসটা n টাইমস, n মানে কি অ্যারের লেন্থ যদি 10 হয়, আমাকে পুরো লেন্থটা ভিজিট করতে 10 জিনিস মানে 10 বারই ঘোরা লাগবে। ভালো কথা। এখানে তো আপনারা যদি এইটা বুঝে থাকেন, ওই অ্যারের মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট আমি ফাইন্ড করতে দেই, ইফ অ্যারে কন্টেইনস 10 অর নট, আপনারা পারবেন না? সব ঘরে ঘরে যাবেন, ইন্ডেক্স ওয়াইজ গিয়ে চেক করবেন এলিমেন্ট 10 আছে কিনা। এরকম একটা প্রবলেম সলভ করতে গেলে ফাইন্ডিং অ্যারের ফাইন্ড রিলেটেড কোনো প্রবলেম সলভ করতে গেলে একটু কমপ্লেক্সিটি কত? পোস্ট কেস আছে একটা, বেস্ট কেস হচ্ছে 0 নাম্বার এলিমেন্টেই 10 খুঁজে পাবেন। আর ওর্স্ট কেসটা কি? একদম থার্ড ইন্ডেক্সে, একদম থার্ডে যে আপনার 10টা খুঁজে পেতে হবে, তখন আপনার ফাইন্ডের টাইম কমপ্লেক্সিটি হবে ফুল n। তো অ্যারেতে জিনিস খুঁজে বের করার কমপ্লেক্সিটি হচ্ছে কি? n। আমরা আপাতত এটা বুঝি যে খুঁজে বের করার কমপ্লেক্সিটি আমরা হচ্ছে রাইট অ্যান্ড রিড কমপ্লেক্সিটি, সরি আপডেট কমপ্লেক্সিটির মধ্যে শুধু আমরা দেখলাম ফাইন্ড। এরপরে আপনার হচ্ছে যে অ্যারের এলিমেন্ট রিপ্লেস করতে কি প্যারা আছে, তারপরে হচ্ছে অ্যাড করতে কি প্যারা আছে, অ্যাড মানে ইনসার্ট, অ্যাড বা এটাকে বলে ইনসার্ট করতে কি প্যারা আছে, এগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখব। টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমরা আজকে ঢুকলাম মাত্র, বাট আপনারা আপাতত বুঝেন যে ফাইন্ড করতে কমপ্লেক্সিটি হচ্ছে n। আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে যে অ্যারের স্পেস কমপ্লেক্সিটি তো n পরিমাণ এলিমেন্ট রাখতে n পরিমাণ স্পেস লাগে, সেটাও আসলে n। বুঝতে পারছি? কিন্তু অ্যারের একটা প্রবলেম হচ্ছে এই যে অ্যারে যদি আপনি 3 বা 4 সাইজের ডিক্লেয়ার করেন, এখানে আনইউজড জিনিসপাতি অনেক থেকে যাইতে পারে। ধরেন 4 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, কিন্তু অলওয়েজ অন অ্যান অ্যাভারেজ আপনার সবসময় এটা ধরেন 400 সাইজের অ্যারে ডিক্লেয়ার করছেন। কি এত লেটে জয়েন করেন আপনারা? আচ্ছা, এই 400 যদি ডিক্লেয়ার করেন, যদি আপনি সবসময় হাফ অফ দ্য প্লেস ইউজ করেন, সবসময় 200 ইউজ হচ্ছে, অ্যারের আর 200 জিনিস ইউজই হচ্ছে না, তাহলে র্যাম থেকে এই 200 জিনিস আননেসেসারিলি ব্লক করে ধরে থাকবে না যখন প্রোগ্রামটা রান হবে? তার মানে ভেক্টর শেখা লাগবে কি না? ভেক্টর তো জানি না ভাই, পরে দেখা যাবে, এখন দরকার নেই আপাতত। তার মানে এই অ্যারের আনইউজড মেমোরি থেকে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো আমরা আজকে ক্লাসটা একটু সাম আপ করা ট্রাই করি। আমার হাতে একটু কম সময়, আমাকে আর একটা জায়গায় মানে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে, সেটুকু আমরা মানে একটু ব্লক রেখে টাইমটা আমার ব্লক রাখতে হচ্ছে। সেটুকু যদি আমি ক্লোজ করতে যাই আজকের ক্লাস, আমরা আজকের ক্লাসে দেখছিলাম কি ডাবল ফর লুপের আইডিয়া। ডাবল ফর লুপ দিয়ে আমরা কি করতে চাইছিলাম? কিছু প্যাটার্ন প্রিন্ট করতে চাইছিলাম। প্যাটার্ন প্রিন্ট করতে গিয়ে প্রথমে আমরা কি করছিলাম? প্রথমে আমরা স্কোয়ার প্রিন্ট করছিলাম। আপনারা যারা অলরেডি কোডিং জানেন তারা বুঝে গেছেন এই স্কোয়ার দিয়ে আমরা কি করতে পারবো। 2 ডাইমেনশনাল অ্যারের কনসেপ্টে যখন আমরা যাব, সেম থিং, তাই না? তাহলে শেখাটা আমাদের সহজ হইলো। আমি কিন্তু আজকেই আপনাদের 2D অ্যারে পড়াইতে পারতাম, কিন্তু আমি চাই যে এই নলেজটা আপনাদেরকে 2D ডাইমেনশনাল অ্যারে যখন শিখবো তখন যায় কাজে লাগুক। ছোট ছোট করে শিখলেন, মাইক্রো লার্নিং ছোট ছোট করে আপনারা শিখলেন, ঠিক আছে? এনিওয়েজ, তো এই প্যাটার্ন প্রিন্টিংয়ের কিছু প্যাটার্ন আমি আপনাদেরকে প্রিন্ট করতে বলছি। কোথায় যায়? এটা আপনার হোমওয়ার্ক, বাসায় যে কাজ করবেন ডাবল ফর লুপের উপর, সেই কাজটা কোথায় পাবেন? টেক ইউ ফরওয়ার্ড নামে একটা ওয়েবসাইট দিছি, এটার একটা লিঙ্কও দিয়ে দিছি আপনাদের হোয়াটসঅ্যাপ এবং স্ল্যাকে, সেইখান থেকে আপনারা চেক করে নেবেন। ভালো কথা নিলেন। তারপর 2 নম্বরে এসে কি বলছি? স্ট্রিং নামে যদি আপনারা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, যেমন স্ট্রিং নেম, এর মধ্যে যদি আপনি এরকম করে লিখে রাখেন, অথবা আপনি ক্যারেক্টার নেম এইভাবে লিখে রাখেন, এই দুইটা জিনিস কি? এই ফার্স্ট ক্ষেত্রে অ্যারের ভ্যালুটা কি থাকে, এই অ্যারের লেন্থ কি থাকে? ডাইনামিক। আপনি যে পরিমাণ ভ্যালু দিবেন তত পরিমাণ ও ডাইনামিক ভ্যালু নিয়ে থাকবে এখানে, মানে ফিক্স লেন্থে আর আপনার অ্যারে ডিক্লেয়ার করতে হবে না। তো এই প্রপার্টিজ থাকার কারণে এখানে উই ক্যান রান ফর লুপ ইন স্ট্রিংস।
তারপরে আমরা স্ট্রিংয়ের উপর কিছু ফাইন্ড অপারেশন চালাইছি। এই পুরো ভাই একটা কোশ্চেন ছিল, এই যে মাঝে মাঝে হয়তো দেখি যে এই স্ট্রিং এর যে নামটা আছে এটা প্রবলেম সলভ করতে হচ্ছে রিভার্স করতে হবে, উল্টা করতে হবে, সেক্ষেত্রে কি স্পেস আরেকটা এক্সট্রা লাগতেছে? না, এই সেম স্ট্রিং যে ক্যারেক্টার অফ অ্যারে আছে এটার মধ্যে কি শুধু রিপ্লেস করে করে হয়ে যেতেছে, মানে স্পেস কমপ্লেক্সিটিটা? না, ওইটা অন্য ইস্যু ভাই, ওটা আস্তে আস্তে দেখেন, প্যারা নাই আর কি। সো স্ট্রিং রিভার্স করতে গেলে প্যারা নাই। আমি বুঝাতে যাচ্ছি যে ওইটার স্পেস কমপ্লেক্সিটি আপনার এক্সট্রা স্পেস যদি ইউজ না করেন তো লাগবে না। এটা তো আপনি অন দ্য ফ্লাই করতে পারেন রিভার্স, তখন তো আর আপনার মানে শুধু ভ্যালুগুলো অ্যাক্সেস করা লাগতেছে। যদি আমি রিভার্স করতে চাই তাহলে কোথায় থেকে শুরু করব? লাস্ট এলিমেন্ট থেকে, তাই না? জি জি জি। I is greater than equal 0 I minus minus এগুলো আপনারা হোমওয়ার্ক থাকবে, আমি দিয়ে দিব কেমনে রিভার্স করবেন, এগুলো হোমওয়ার্ক থাকবে। দেখছেন? বুঝে আসছে তো? আমি কোনো স্পেস ইউজ করছি এখানে, এক্সট্রা কোনো স্পেস? না না, ওইটাই আর কি। সবাই কি আমার সাথে আছেন আজকের ক্লাসে, নাকি একটু ডিফিকাল্টি লাগতেছে আপনাদের? বলেন তো। একটু ডিফিকাল্ট সেলফ লার্নিং করতে হবে ভাইয়া, আপনার ক্লাসও দেখতে হবে। ভাইয়া আপনি কি এই কোর্সের জন্য কোনো বাংলা বা কোনো বই সাজেস্ট করেছেন যে এই বইটা একটু পাশাপাশি দেখার জন্য? আমি আসলে ইয়ে করতে পারিনি, আমার একটু বই লাগবে। বইতে রেকর্ডিং ভিডিও ভালো হয়। আমি মতামত চাইনি আপনাদের, আমি ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন করেছি। আচ্ছা হ্যাঁ, বই কিছু সাজেস্ট করা আছে, একটু শেষ করতে দেন আমাকে। হ্যাঁ, আমি ওনার উত্তরটা দিয়ে নেই। বই কিছু সাজেস্ট করা আছে, আপনি একটু দেখে নেন। ওই ক্লাস টাইমিংস নামে যে লেকচারটা আছে ওইখানে সাজেস্ট করা আছে। অনেক ক্লাস কোনটা? এই যে এটা আছে না, এইখানে দেখেন, ঠিক আছে, এইখানে কিছু বই প্যাকেজ করা আছে, এগুলো একটু সাজেস্ট নিতে পারেন। ঠিক আছে ভাই। আর হচ্ছে যে আজকের ক্লাসটা যে এই যে আপনাদের ডাবল ফর লুপ যে প্রিন্ট করতে বললাম, মানে যে প্রিন্টিং জিনিসটা যে আপনাদের বললাম যে ডিফিকাল্ট লাগবে, এখানে আপনাদের ব্রেন এনগেজ রাখতে হবে, রিপিটেশন ফ্যাক্টর বাড়াইতে হবে। এখানে মিনিমাম 5 থেকে 6 বার আপনাদের এই জিনিসগুলো বুঝতে পারছেন। আচ্ছা ভাই, প্রথম ক্লাসের দিকে যেরকম জুবায়ের ভাই কিছু ক্লাস নোটস প্রোভাইড করেছিলেন, ওগুলো অনেক হেল্পফুল হয়েছিল, তো এখনো কি ওগুলো প্রোভাইড করা হবে? মানে এই আস্তে আস্তে তো জিনিসগুলো কমপ্লেক্স হচ্ছে, একটু ক্লাস নোটস গুলো যদি একটু এক্সট্রা ভাবে দিত তাহলে একটু সুবিধা হতো। হ্যাঁ, ক্লাস থিওরিটিক্যাল আর কি। হ্যাঁ, ক্লাস নোটস এর ক্লাস নোটস আপনাদের বাকি আছে, ফর লুপ বাকি আছে, আর স্ক্যান এগুলার ক্লাস নোটস দেওয়ার কিছু নাই। আমি হাজারবার ক্লাস নোটস দিলেও লাভ হবে না। স্ক্যান এগুলো হচ্ছে না ভাই, অ্যারে আর ফর লুপের ওগুলো দিলেই, হ্যাঁ অ্যারে আর ফর লুপ তো দিবে, অ্যারে আর ফর লুপ হবে, ওগুলা আরো অনেক লেয়ারের কন্টেন্ট আসবে। ওটাই আমি বলতেছিলাম, এই ক্লাসের পরেও ছোট ছোট আরও কিছু কি আসবে, কন্টেন্ট আসবে মডিউল 1 শেষ করার সাথে সাথে। তারপরে এগুলোর ক্লাস নোটস তো আছেই, এগুলোর সামনে কুইজও হবে। সো আজকের যে কুইজটা, আমি ওটা লাইভ ক্লাসে নিয়ে সময় নষ্ট করতে চাইনি, আপনাদের আমি সেলফ পেস্ট কুইজটা দিয়ে দিব, লিঙ্ক আপনারা একটু দিয়ে নেবেন, কুইজটা দিয়ে নেবেন আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে একটা প্রবলেমের আমি হিন্টস দেই। হ্যাঁ, ধরেন গিভিং টেস্ট ইজ অলওয়েজ গুড। আমি এই স্ট্রিংটাকে উল্টা করতে চাই। কেমনে উল্টা করতে চাই? আমার কথা বুঝেন আপনার। এই স্ট্রিংটাকে আমি উল্টা করতে চাই, কিন্তু আমি কোনো রিভার্স করতে চাই না। মানে সরি, আমি কি বললাম আপনাদের, ইন প্লেস রিভার্সাল করতে চাই। আমি প্রত্যেকটা স্ট্রিংকে আমি আলাদা আলাদা করে টোকেনাইজ করতে চাই, ভাঙতে চাই। টোকেনাইজ করা মানে আলাদা আলাদা স্ট্রিংকে আমি এমনি ভাঙতে চাই। সেটা করার জন্য কি করতে হয়? টোকেনাইজ নামে একটা ধরনের একটা আছে আপনার, স্ট্রিং টোকেনাইজার নামে একটা ব্যাপার আছে। C++
স্ট্রিং টোকেন। ভাই এটা কি স্প্লিট করার মতো অনেকটা স্প্লিটিং স্পেস দিয়া স্প্লিট করা? হ্যাঁ স্পেস দিয়ে কাইন্ড অফ, হ্যাঁ স্পেস দিয়ে কাইন্ড অফ। ওটা তো আপনি হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে কিন্তু বলতেছেন লাস্ট নাকি? ওয়ার্ডটা প্রথমে আসবে, তা এভাবে হবে তো। দাঁড়ান একটু আমি বলতেছি। এইখানে দেখেন টোকেনাইজার নামে একটা ব্যাপার আছে, টোকেনাইজারের একটু হেডার থাকা উচিত। আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে দেখি। এটা যেহেতু হেডার ফাইল নেই, আমার একটু হেডার ফাইল খুঁজতে হবে টোকেন কীভাবে করে। মানে আইডিয়া হচ্ছে যদি আপনাদেরকে আমি এমন একটা প্রোগ্রাম লিখতে বলি, সেই প্রোগ্রামটা আসলে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে টোকেন করবে। টোকেন করা মানে কি, গিভিংকে ও একটা জায়গায় নিয়ে যাবে, আলাদাভাবে কনসিডার করবে, টেস্টকে আলাদা জায়গায় একটা আলাদা করে রাখবে, টেক্সটকে আলাদাভাবে ফাইন্ড আউট করবে, ইজকে আলাদা জায়গায় ফাইন্ড আউট করবে। এবং প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ফাইন্ড আউট করার সময় বলবে যদি গিভিং ওয়ার্ডটা 2 বার থাকে, গিভিং ওয়ার্ডের 2 কাউন্ট দিবে, গিভিং টেস্ট যদি 1 বার থাকে 1 কাউন্ট দেবে, ইজ যদি 1 বার থাকে 1 বার কাউন্ট দেবে, গুড যদি 1 বার থাকে তাহলে সেটার 1 কাউন্ট দেবে। মানে আমি আপনাকে একটা ওয়ার্ড ফাইল দিলাম, এই যে ওয়েব পেজটা আছে, এই ওয়েব পেজ না, ধরেন কোডিং ইন, এটারে কি বলা যায়, এই কম্পিউটার কোডিং উইকিপিডিয়া। সো উইকিপিডিয়ার এই পুরো পেজটা আমি অ্যানালাইজ করতে চাই, অ্যানালাইজ করে বের করতে চাই যে এখানে সবচাইতে মোস্ট ফ্রিকুয়েন্ট কোন ওয়ার্ডটা ইউজ করা আছে। সেটা করতে গেলে কী হবে, প্রত্যেকটা ওয়ার্ড আমার আলাদা আলাদা কাউন্ট করতে হবে না? তো আমি ওই কাজটাই করতে চাই, পুরো ওয়ার্ড ফাইলটাকে, এই পুরো ওয়ার্ডগুলোকে কপি করে আমি একটা ফাইলে নিতে চাই। সেই ফাইলের মধ্যে থেকে আমি পুরো স্ট্রিংটা, ধরেন এইরকম স্ট্রিং ফাইলে না নিয়ে আমি পুরো এরকম স্ট্রিং দিয়ে একটা C++ স্ট্রিং কভার করতে চাই, একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই, রেখে আমি চেক করতে চাই যে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি আছে। তো দেখা গেলো যে রিপ্রোডিউসড ওয়ার্ডটা 10 বার ইউজ করা আছে, তখন আমার এই 10 বার যে মোস্ট ফ্রিকুয়েন্ট রিপিটেড ওয়ার্ড, এটা আমি এই স্ট্রিং থেকে বের করতে গেলে কী করবো, আমার আলাদা আলাদাভাবে ওয়ার্ডগুলোকে বের করতে হবে না, আলাদা আলাদা বের করতে হবে না? এই কাজটা কীভাবে করবো এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এটা আপনাদের হোমওয়ার্ক দিতে চাইছিলাম, কিন্তু এটা একটু বেশি ডিফিকাল্ট হবে, বাট আপনারা একটু চিন্তা করে না এটা কীভাবে করা যায়। যারা পারবেন সলভ করতে আমাদেরকে এক্সট্রা দিয়েন, মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা তাহলে আমাকে না আজকের ক্লাসটা এখানে ক্লোজ করতে হবে। ভাই আমি ক্লাসটা অফ করে দিতে চাচ্ছি আগে, তারপরে আমরা ডিসকাস করি কিছুক্ষণ, সমস্যা নেই। আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত আমি অফ রাখতেছি। আর আপনারা স্ট্রিং অ্যারে এবং ডাবল ফর লুপ এগুলো নিয়ে একটু বাসায় লেখাপড়া করবেন। থ্যাঙ্কস।